ইউক্রেনের বরফ ঢাকা মাটির থেকে শুরু করে আকাশের অসহনীয় শীত সবকিছুই যেন এক রহস্যময় নীরবতায় ডুবে আছে। কিন্তু এই নীরবতার নিচে গভীরে এক ভয়াবহ প্রস্তুতি চলছে, যেন ঘুমন্ত আগ্নেয়গিরির গর্জন শোনা যাচ্ছে। যুদ্ধক্ষেত্রের কুয়াশা ভেদ করে ভেসে আসছে এমন এক সত্য, যা শুধু ইউক্রেনের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের কারণ হতে পারে। ইউক্রেনের সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল ওলেকসান্ডার সিরিস্কি সম্প্রতি এমন এক তথ্য সামনে এনেছেন, যা শুনলে রীতিমতো শিউরে ওঠা ছাড়া উপায় থাকে না। তিনি জানিয়েছেন, প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র রাশিয়া শান্তি প্রতিষ্ঠার কোনো আগ্রহই দেখাচ্ছে না, বরং তারা যুদ্ধ বিগ্রহের আগুনে আরও ঘি ঢেলে দিচ্ছে। তাদের লক্ষ্য এখন সামরিক সামগ্রী উৎপাদন বহুগুণে বাড়িয়ে ফেলা। বিশেষ করে ড্রোন বা মানুষ্যবিহীন বিমানের ক্ষেত্রে রাশিয়ার উৎপাদন লক্ষ্যমাত্রা এখন আকাশচুম্বী। তারা প্রতিদিন গড়ে 1000 ড্রোন তৈরি করার পরিকল্পনা করছে। সিরিজকে একটি জনপ্রিয় অনলাইন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং বিপরীতটাই ঘটছে। সামরিক অভিযানের তীব্রতা বেড়েছে, শত্রুপক্ষের আক্রমণাত্মক দলের সংখ্যা বেড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আক্রমণাত্মক অস্ত্র, মিসাইল আর ড্রোনের উৎপাদন যেন থামছেই না। তিনি বলছেন, বর্তমানে প্রতিদিন প্রায় 404টি শাহেদ ড্রোন তৈরি করা হচ্ছে। এই শাহেদ ড্রোনগুলো মূলত ইরানের ডিজাইনে তৈরি, কিন্তু রাশিয়া এখন এগুলোকে নিজেদের মাটিতে বানাচ্ছে। শুধু তাই নয়, তাদের পরিকল্পনা এই সংখ্যাটাকে আরও বাড়িয়ে দৈনিক 1000-এ নিয়ে যাওয়া। ভাবা যায়, প্রতিদিন হাজার হাজার ড্রোন আকাশে ভেসে বেড়াবে, যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত হানার অপেক্ষায়। এই পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর চাপটা অবশ্যই অনেক বেশি। সিরিস্কি জানিয়েছেন, তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাশিয়ার এই পরিকল্পনাকে ব্যর্থ করা। তাদের এমনভাবে ক্ষতি করতে হবে যাতে তাদের শত্রু তাদের এই মহাপরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়। যুদ্ধ কখনোই দুর্বল পক্ষের সঙ্গে আলোচনায় বসা হয় না, তাই আলোচনার টেবিলে যেতে হলে ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে। যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতা আর সাহস দেখিয়ে তারা এই লক্ষ্যে এগিয়ে চলেছে। ইউক্রেনীয় বাহিনীর একটি বিশেষ কৌশল হলো ডিপ স্ট্রাইক বা গভীরে আঘাত হানা। সিরিস্কি এই কৌশলকে তাদের সবচেয়ে শক্ত অস্ত্র বলে অভিহিত করেছেন। এই কৌশলের মাধ্যমে তারা শত্রুর ঘাঁটিতে গিয়ে আঘাত হানছে না, বরং তাদের মূল শক্তির উৎসে আঘাত করছে। এর ফলে গত কিছুদিনে তারা প্রায় 719টি লক্ষ্যবস্তুতে সফল আক্রমণ চালাতে পেরেছে। এতে রাশিয়ার যে আর্থিক ক্ষতি হয়েছে তার পরিমাপ প্রায় $15 মিলিয়ন। মূলত রাশিয়ার তেল শিল্পের উপর এই আঘাতগুলো সবচেয়ে বেশি পড়েছে। যুদ্ধের অর্থায়ন করার মূল উৎস হলো এই তেল বিক্রি, যেখানে আঘাত মানে যুদ্ধের গতি ধীর করে দেওয়া। ইউক্রেনীয়রা বুঝতে পেরেছে, শত্রুকে দমন করতে হলে তার অর্থনীতিকে দুর্বল করতেই হবে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে যখন রাশিয়া ইউক্রেনের উপর আগ্রাসন চালায়, তখন থেকে ইউক্রেন নিজেদের ড্রোন প্রযুক্তিতে দুর্দান্ত উন্নতি করেছে। তারা বুঝতে পেরেছিল, প্রচলিত যুদ্ধের অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হলে নতুন প্রযুক্তির উপর ভরসা করতে হবে। তাই তারা নিজস্ব ড্রোন তৈরির উদ্ভাবনে মনোযোগ দেয়। আর এখন তারা এই খাতে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। প্রতিকূলতাকে জয় করে তারা প্রমাণ করেছে, ছোট্ট দেশও প্রযুক্তির ছোঁয়ায় দৈত্যের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে। বর্তমানে পূর্ব ইউক্রেনের দিকে তাকালে দেখা যায়, রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করে রেখেছে। তারা খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে তারা নতুন নতুন গ্রাম দখল করার খবর দিচ্ছে, যেন একটি কুমিরের মতো ধীরে ধীরে শিকারকে টেনে গিলে ফেলার চেষ্টা করা। কিন্তু ইউক্রেনীয় বাহিনী মাথা নিচু করেনি, তারা প্রতিরোধ গড়ে তুলেছে। আর এই প্রতিরোধের মূল হাতিয়ার এখন হয়ে উঠেছে ইন্টারসেপ্টর ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার জন্য মহাজাগতিক ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা আর সমীচীন নয়। মিসাইলের দাম অনেক বেশি আর ড্রোনের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই কম খরচে আকাশ প্রতিরক্ষা করতে ইন্টারসেপ্টর ড্রোনই এখন সবচেয়ে কার্যকর মাধ্যম। এক ড্রোন আর এক ড্রোনকে ধ্বংস করবে, এটাই এখন যুদ্ধের নতুন নিয়ম। জেনারেল সিরাস্কি রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি স্বীকার করেছেন যে রাশিয়ার কাছে সৈন্য সংখ্যা বাড়ানোর অনেক বেশি ক্ষমতা আছে। তারা যে কোনো সময় হাজার হাজার সেনা যুদ্ধক্ষেত্রে নামাতে পারে। কিন্তু ইউক্রেন এই ব্যাপারে নিরাশ নয়। গত কয়েক মাসে তাদের নিয়োগ বা মোবিলাইজেশন পরিসংখ্যানের উন্নতি হয়েছে। সিরিস্কি বলেছেন, গত 7 মাস আগের তুলনায় বর্তমান পরিস্থিতি এখন অনেক ভালো। এই উন্নতির পেছনে আসলে কারণটা কী? এর উত্তরে তিনি বলেছেন, তাদের নিয়োগ কেন্দ্রগুলো কার্যক্রম আর প্রশিক্ষণ ব্যবস্থার অনেক উন্নতি করেছে। কিন্তু এর চেয়েও বড় কথা হলো মানুষের সঙ্গে ব্যবহার। তারা বুঝতে পেরেছে, যেসব স্থানে যুদ্ধে যাওয়া মানুষদের সাথে সঠিক মানবিক আচরণ করা হয় না, সেখানেই সমস্যা তৈরি হয়। নতুন সৈন্যদের সম্মান দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। মানুষের প্রতি সদয় আচরণ আর সঠিক ব্যবস্থাপনা একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা শক্তিশালী করতে পারে, ইউক্রেন তার জ্বলন্ত উদাহরণ। যুদ্ধ মানেই ক্ষতি, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ, এগুলো যুদ্ধের অংশ, কিন্তু হতাহতের হার কমানো যায়। সিরাস্কি দাবি করেছেন, 2025 সালে ইউক্রেনের ক্ষয়ক্ষতি আগের বছরের তুলনায় 13% কমে গেছে। একই সঙ্গে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়েছে। এটা নিশ্চয়ই একটি ইতিবাচক দিক। কৌশলগত পরিকল্পনা আর সঠিক প্রশিক্ষণের ফলে তারা তাদের সৈন্যদের রক্ষা করতে পারছে এবং শত্রুকে বেশি ক্ষতি দিতে পারছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি জীবন অমূল্য, আর এই পরিসংখ্যান প্রমাণ করে ইউক্রেন শুধুমাত্র প্রতিরোধই করছে না, বুদ্ধি দিয়ে লড়াই করছে। পুরো পরিস্থিতি যখন এতটাই উত্তেজনাপূর্ণ, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভবিষ্যৎ কী?
রাশিয়ার এই হাজার হাজার ড্রোনের হুমকি কি ইউক্রেনকে নতজানু করতে পারবে, নাকি ইউক্রেনের উদ্ভাবনী শক্তি আর অধিকার আদায়ের লড়াই এই বাধা ডিঙিয়ে যেতে পারবে? ইতিহাস বলে অন্ধকারের পরই আলোর উদয় হয়, কিন্তু সেই আলো ফোটাতে হলে এখন রুখে দাঁড়াতে হবে। ইউক্রেনের সামরিক বাহিনী আর তাদের কমান্ডাররা সেই প্রস্তুতিতেই আছেন। তারা জানেন শান্তি কোনো দান করা কিছু নয়, তা অর্জন করতে হয়। আর সেই অর্জনের সাথে প্রতিটি ড্রোন ধ্বংস করা, প্রতিটি আক্রমণ প্রতিহত করাই তাদের আজকের প্রধান লক্ষ্য। প্রকৃতির নিয়মে রাতের শেষেই ভোর আসে, আর ভোরের আকাশ নামক এই সংস্থার মতো ইউক্রেনও আশা করছে সেই নতুন সূর্যোদয়। যুদ্ধ বিধ্বস্ত মানুষের চোখে যেন আবার আশার আলো জ্বলে ওঠে, সেটাই হোক তাদের চূড়ান্ত বিজয়।